হ্যালো। আচ্ছা, ওয়েলকাম টু ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাসেস। আজকে আমাদের আলোচনার বিষয় ইউজিসি নেট এবং আমাদের আপকামিং ডাব্লিউবি সেটের একটি খুব ইম্পর্টেন্ট বিষয়, সিনেমার চ্যাপ্টার থেকে জার্মান এক্সেশনিজম বা জার্মান অভিব্যক্তিবাদ। আচ্ছা, তো এই যে আমাদের জার্মান অভিব্যক্তিবাদ যে আলোচনা, এই আলোচনাটাতে কিন্তু আমাদেরকে বেশ কিছু কিছু বিষয় নিয়ে বসতে হবে। আজকে আমরা শুধুমাত্র জার্মান এক্সেশনিজমের যে কোর ওভারভিউ শুধু সেটাই নয়, আজকে আমাদের আলোচনার আরো একটা খুব বড় জায়গা থাকবে, সেটা হচ্ছে আমাদের জার্মান এক্সেশনিজমের কোর অফ সেকশনগুলো। কারণ জার্মান এক্সেশনিজম তো ইজ নট জাস্ট আ সিনেম্যাটিক মুভমেন্ট, আমরা একে আরো বিভিন্ন নামে আমরা জানি। বাই দ্য ওয়ে, আমাদের ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাসেসের নতুন ব্যাচ অ্যাভেলেবেল হয়েছে, তো যারা আমাদেরকে জয়েন করতে যাও, ফোন নাম্বার দেওয়া আছে, কমিউনিকেট করে নিও। আর প্লিজ কিউআরটা স্ক্যান করে আমাদের বাদবাকি ইনফরমেশনস গুলো নিয়ে নিও। ওকে, ফাইন। তাহলে সবার আগে সবচেয়ে বড় আলোচনা যেটা হবে, তো এই জার্মান এক্সপ্রেশনিজম ছবিটা আসলে কি। আমরা যদি দেখি, জার্মান এক্সপ্রেশনিজম যে ছবিটা, এর কিন্তু একটা হেভিলি স্ট্রং ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমার এখানে একটা বই রয়েছে, এটা আনন্দ প্রকাশনী থেকে বেরিয়েছিল। এটা হচ্ছে শতবর্ষ চলচ্চিত্রের ভাগ ২। এখানে আমাদের স্বপন কুমার ঘোষ একটা জায়গায় একটা খুব সুন্দর কথা লিখছে। আমি যখন এমনিও পড়াই কাউকে, আমি জাস্ট এই বইটা নিয়েই আমি বসি। আমি জাস্ট দুটো লাইন আমি একটুখানি দিয়ে আমি জিনিসটা একটু শুরু করতে চাই। জাস্ট এই উনার যেই লেখাটার জাস্ট প্রথম দুটি অংশ, যে প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মান সরকারের হঠাৎ মনে হলো এইবার একটু চৈতন্যোদয় করা যাক। চৈতন্যোদয় হলো, এবং যুদ্ধবাজদের হাতে দেশের শিল্প সংস্কৃতি, বিশেষ করে চলচ্চিত্রকে অবহেলিত করা হচ্ছে। এমন একটি শক্তিশালী গণমাধ্যমকে হেলাফেলা করা হচ্ছে। তো এইবার সময় এসেছে তাকে নিয়ে কাজ করার। ফলে আন্তর্জাতিক জায়গায় জার্মান সরকার হঠাৎ করে মনে করলো এইবার সময় এসেছে নিজেদের ভাবধারা এবং নিজেদের দেশের একটা নতুন চরিত্র বা একটা নতুন আবেশ সেখানে কিভাবে তৈরি করা যায়। জার্মান সিনেম্যাটিক অ্যাপ্রোচ বা জার্মান সিনেমার ইতিহাস যদি আমরা শুরু করতে যাই, তো আমরা দেখব ১৯১০ থেকে ১৯২০ সালের ভেতরে একটা বিশেষ প্রভাবিত ঘটনা আমরা সেখানে আমরা তোমার দেখতে পাই। আমরা ১৯১০ থেকে ১৯২০ যে টাইমলাইনটাকে একটা এস্থেটিক অ্যাপ্রোচ অফ জার্মান এক্সেশনিজমের ফার্স্ট কন্ট্রাডিক্টেটিভ পার্ট হিসাবে আমরা কিন্তু ধরি। এইটা আমাদেরকে মাথায় রাখতে হয় যে জার্মান এক্সেপশনিজম যে ছবি, সেই ছবি কিন্তু শুধুমাত্র একটা সিনেম্যাটিক, আমরা যে অন্যান্য ছবিগুলোর ক্ষেত্রে যেরকম আমরা পড়বো, লাইক ভিজুয়াল গ্রামার বা ধরো সিনেম্যাটিক গ্রামার, জার্মান এক্সপ্রেশনিজম কিন্তু শুধুমাত্র সেই সিনেম্যাটিক বা ভিজুয়াল গ্রামার নয়। এইটা একটা অ্যাপ্রোচ অফ মডার্নাইজেশন, এটা একটা অল্টারনেটিভ ন্যারেটিভকে খুঁজে বার করার একটা জায়গা। তো জার্মান এক্সপ্রেশনিজম ছবির ইতিহাসকে যদি আমরা এখানে একটু পোস্টমর্টেম আউট করি, তাহলে পরে আমরা দেখতে পাবো যে না, জার্মান এক্সপ্রেশনিজম যে মুভমেন্ট, সেটা সবার প্রথমে আর্ট, দেন থিয়েটার, দেন লিটারেচার, দেন আসে হচ্ছে সিনেমার ক্ষেত্রে। এই জার্মান এক্সপ্রেশনিজম কিন্তু একটা খুব ভয়ঙ্কর কিন্তু একটা চলচ্চিত্রের ইতিহাস বা একটা চলচ্চিত্রের ভিন্ন আঙ্গিক, বা আমরা তোমার যাকে ভালো ভাষায় বলি হচ্ছে অল্টারনেটিভ এক্সপেক্টিজম, তার ওপরে কিন্তু সে কাজ করে। জার্মান এক্সপ্রেশনিজমের ইতিহাসকে যদি আমরা দেখি, এটা কিন্তু জার্মানের যে তোমার সাংস্কৃতিক ইতিহাস, তার ভেতরে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। এই যে আমাদের জার্মান ছবির ইতিহাসের যে কথাটা বলছিলাম, এর কিন্তু শেকড় বা এর রুট কিন্তু রয়েছে সেই ভিজুয়াল ফরম্যাট আর্টস, তার নাট্যচর্চা, তার সাহিত্য। প্রথম যুগের যে সেই বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, তার থেকে যখন নাকি আমাদের লোকেরা যখন ফিরে এলো, তখন না তাদের একটা ওন আইডেন্টিটির প্রয়োজন ছিল। মানে আমি যেই সময়টায় কথা বলছি বিশ্বযুদ্ধের পরে, মানে সে এক রক্তাক্ত ইউরোপের অবস্থা। মানে সেই সময় পুরো ধ্বংসস্তূপ হয়ে রয়েছে ইউরোপ। প্রত্যেকটা দেশ একই রকম ভাবে নষ্ট হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের একটা কালচারাল আইডেন্টিটি খোঁজার লড়াইটা, বুঝতে পারছো মানে কতটা মানে সেটা ফিলোসফিক্যাল, কতটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তাদের ভেতরে ফেলেছে। এখানে কিন্তু তার কথাই কিন্তু বলা হচ্ছে। যখন এই সময় লোকেরা ফিরে এলো, যখন শিল্পীরা ফিরে এলো, সেই সময় শিল্পীরা ফিরে আসার পরে এই জার্মান এক্সপ্রেশনিজমের যে অ্যাপ্রোচটা তারা কিন্তু নিয়ে কাজ করা শুরু করেছিল। এবং অনেকেই অনেক জায়গাতে আমরা পড়েছি, লাইক ডেভেলপমেন্ট কমিউনিকেশনে আমরা পড়েছি, লাইক
মডার্নিজম আসে হচ্ছে কার হাত ধরে? না, মডার্নিজম আসে হচ্ছে রিয়েলিজমের হাত ধরে, বা যাকে আমরা তোমার বলি হচ্ছে বাস্তবতা। কিন্তু জার্মান এক্সপ্রেশনিজম এমন একটা ফর্ম অফ অ্যাপ্রোচ যেইখানে রিয়েলিজম এলো কার হাত ধরে? না, রিয়েলিজম এলো হচ্ছে গিয়ে একটা অন্য ধারণার হাত ধরে, যেখানে আমরা যাকে আমরা বলছি যে সম্পূর্ণ একটা ফিকশনাল কনসেপচুয়ালাইজেশনের হাত ধরে। আমরা যদি জার্মান এক্সপ্রেশনিজম সিনেমাকে যদি আমরা ভাগ করি, তার দুটো পার্ট হয়। একটা হচ্ছে তার সাইকোলজিক্যাল পার্ট, আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে তার সেই ফিকশনাল পার্ট। মানে কোনো জায়গাতেই জার্মান এক্সপ্রেশনিজম আর যাই হোক রিয়েলিস্ট, মানে রিয়েলিজমকে ডিরেক্টলি ফলো করে না। আমরা এরপরে যখন নাকি ব্লু রাইডার বা আরো বাকিদের যখন আমরা মানে আর্ট ফাংশনস অফ জার্মান এক্সপ্রেশনিজম নিয়ে যখন আলোচনা করব, তখন আমরা তাদেরকে এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করাবো। তো এই পার্টিকুলার টাইম লাইনে তো আমরা যখন দেখলাম যে জার্মান এক্সপ্রেশনিজম যখন নাকি শুরু হচ্ছে, তো সেখানে না একটা চাপা চিৎকারের একটা ব্যাপার আমরা দেখছি। মানে লোকেদের এক্সপ্রেশনালিজমের যে অ্যাপ্রোচটা, সেটা এতটাই প্যাথেটিক, যুদ্ধের পরবর্তীকালে জিনিসটা এতটাই খারাপ পজিশনে গেছে যে তাদের একটা অল্টারনেটিভ আইডেন্টিটি হওয়া প্রয়োজন। তাদের যে শিল্পের ভাষা বা তাদের যে ফর্ম অফ আর্টটা, সেটা কিন্তু একটা ভয়, একটা মানে অস্থিরতা, একটা মানে রাজনৈতিক চাপান্তরতা, এবং তারই সাথে সেই সিম্বলাইজেশনাল ইফেক্ট তার উপরে খুব বড়ভাবে কাজ করেছে। ও সরি, একজনের কথা বলতে তো ভুলেই গেলাম, সেটা হচ্ছে শ্যাডো। অ্যাকচুয়ালি জার্মান এক্সপ্রেশনিজমের যে কনসেপ্ট, যেখানে ভিজুয়াল এক্সপ্রেশন বা তোমার মুখের যে কি বলবো, মুখের যে তোমার অবয়ব, তার একটা পরিবর্তন এবং তার সাথে যে একটা বিকৃত অবস্থান, সেই অবস্থানটাকে কিন্তু তারা দেখেছিল। বেসিক্যালি এই ধারার যে ছবি না, সেই আমি এখানে লিস্ট অফ জার্মান এক্সপ্রেশনিজমের ছবি আমি দিতে পারি। লিস্ট অফ জার্মান এক্সপ্রেশনিজম ছবি থেকে তো পরবর্তীকালে আরো বহু ফর্ম বেরিয়েছে, লাইক ফিল্ম নয়ার, সাইকোলজিক্যাল থ্রিলার, হ্যাঁ, এরকম বিভিন্ন জিনিস বেরিয়েছে। বিভিন্ন লোক, অ্যালফ্রেড হিচকক টু নোলান বাবু, প্রত্যেকে একে নিয়ে কাজ করেছে। বাট দ্য ফর্ম অফ ফ্যাক্টর কি, এরা একেবারেই বাস্তবকে কনসেপ্ট করতে এরা কেউই আগ্রহ কিন্তু এরা রাখেনি। এরা বারবার দেখেছে যে এদের যত পরিচালকেরা বা যত ফিল্ম মেকাররা ছিল, তারা মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা যে সেই ভয়, তার ভেতরে কাজ করা যে ইন্টারনাল কনফ্লিক্ট, এবং তার ভেতরে যে তোমার একটা ম্যাডনেস, যে পাগলামো, তার মাধ্যমে একটা মানুষের মানে একটা ফর্ম অফ আইডেন্টিটি, সেই স্ক্রিমিং নেচারটা, সেই স্ক্রিমিং নেচারটা কিন্তু এখানে রয়েছে। কারণ জার্মান এক্সপ্রেশনিজম যখনই তৈরি হলো না, তাদের সেই এক্সপ্রেশনিস্ট যে ছবির মূল ধারণাই হলো এটা, যে তারা একটা বিকৃত ধারণা, একটা বিকৃত অবজারভেশনসকে নিয়ে তারা কাজ করবে। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন, কারণ পরবর্তীকালে আমাদেরকে একে নিয়ে আরেকটু বসতে হবে, অনেকগুলো জায়গায় অনেক রকম কথা বলতে হবে। জার্মান এক্সপ্রেশনিজম কিন্তু শুরু হয় জার্মানি সিনেমার আগমনের ৫-৬ বছর পর থেকে। ওকে, আমরা লুমিয়ার ব্রাদার্সদের হিসাব যদি আমরা দেখি, লুই লুমিয়াস, অগাস্তো লুমিয়াস, তাদের ওই লোকেরা, মানে ওদের তো বেসিক্যালি বিয়ারের ব্যবসা ছিল লুমিয়াসদের ফ্যামিলির। তোমরা যে ছবিটা দেখেছো না, লুই লুমিয়াস অগাস্তো লুমিয়াসে, যে একটা একটা কারখানা থেকে লোকেরা বেরোচ্ছে, ওইটা ওদেরই বিয়ার ফ্যাক্টরির কারখানা। তো ওরা যেই সময় ওই ১৯০১ ১৯০২ এর টাইম লাইনে ওরা যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন নাকি ওদের প্রোডাক্ট পাঠাতো, সাথে সাথে একজন করে লোক উইথ তাদের ফিল্মের ডাব্বা তারা পাঠিয়ে দিত। সেরকম ভাবে ১৯০০ সালে বা অনেক দুটো থিওরি রয়েছে। একটা থিওরি বলে হচ্ছে 1899 এর টাইম লাইনে জার্মানের প্রথম ছবির কাজকর্ম শুরু হয়। আরেকটা টাইম লাইন বলে 19 সেঞ্চুরির একদম মানে শুরুর দিকটাতে, মানে একদম তোমার ১৯০১ এবং ১৯০২ এর টাইম লাইনে জার্মানের সমস্ত কিছু শুরু হয়। বাট আমরা সেই ডিবেটে যাচ্ছি না। যখন তারা দেখো, জার্মান এমন একটা দেশ যে একটা খুব কি রোল প্লে করেছে বিশ্বযুদ্ধে। যে কোনো জিনিস পড়ার সময় বিশ্বযুদ্ধকে নিয়ে আলোচনা করাটা প্রয়োজন, জার্মানও এর বাইরে নয়। সুতরাং সেই জায়গা থেকে জার্মান এক্সপ্রেশনিজমের যখন নাকি এক্সপ্রেশনিস্ট ছবি যখন তৈরি হলো, তারা কিন্তু সেই তোমার কি বলবো, সেই সিম্বলাইজড বিকৃত, হ্যাঁ, একটা তোমার সেই একটা অ্যাবস্ট্রাকিজমের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে তারা তোমার সেখানে কিন্তু অ্যাপ্রোচ করলো। এই যে তোমার টাইম লাইনটা যেখানে এরা অ্যাবস্ট্রাক্টনেসকে দেখালো,
এই পার্টিকুলার টাইমলাইনেই কিন্তু সেই সময় কিন্তু তাদের শহরে উন্নতি হচ্ছে এবং অনেক কিছু হচ্ছে। বাট তারা সেই জায়গাতে আটকে গেল। কারণ এই যে জার্মান এক্সপ্রেশনিজমের যত ফিল্ম মেকাররা যারা ছিল, তারা কিন্তু কেউ কখনো এই কথাটা তারা স্বীকার মানে তারা কোনোদিন এই জিনিসটাকে এরকমভাবে করেনি। তুমি এমনিই দেখবে জার্মান লোকেরা একটু কম হাসে। মানে দে আর অল টাইম সিরিয়াস কনসেপ্টস। সো ১৯১৪ সালের পর যখন নাকি মানে ১ম বিশ্বযুদ্ধ শেষ হলো, সেই পার্টিকুলার টাইমে যুদ্ধ থেকে লোকেরা যারা ফিরেছে তারা প্রত্যেকে মেন্টালি ডেভাস্টেটেড, তারা প্রত্যেকে মেন্টালি ভেঙে পড়েছে, তারা হতাশ, তাদের ভেতরে সেই ভয়টা, তারা সামনে থেকে মৃত্যু পর্যন্ত তারা দেখেছে। তাই তাদের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের উপরে তৈরি হলো তাদের সেই আবেগ। সেই আবেগ যখন নাকি এক্সপ্রেশনিজমের দিকে গেল, সেখানে সত্য যেটা ছিল সেটা কিন্তু বাস্তব ছিল না। তাই ওরা এখানে একটা কথা বলতো যে যেখানে সত্য ছিল না বাস্তব, বরং বাস্তবের ভেতরে ছিল একটা মাত্র অনুভূতি। অর্থাৎ ওরা যেটাই করতে চাচ্ছে, তার রোল অফ কনসেপচুয়ালাইজেশনসটা কিন্তু এখানে প্রমিনেন্টলি একটুখানি, হ্যাঁ, অ্যাপ্লিকেটেড আউট ওয়েতে কিন্তু তোমার একটু ইন্টারচেঞ্জ আউট হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা আমাদের ক্রোনোলজিক্যাল যে তোমার অ্যাপ্রোচ। এখানে ক্রোনোলজিক্যাল লিস্ট অফ কিজ আমি দিয়েছি। এইটার কাইন্ডলি সবাই একটা স্ক্রিনশট তুলে রাখো। কারণ পরীক্ষার সময় ইউজিসি নেটে আমরা দেখেছি যে এরকম কি ফরম্যাটের উপরে তোমার কাজকর্ম করতে দেয়। আই হোপ তোমরা তুলেছো। একটু স্ক্রিনটাকে বড় করে তুলে নাও। ওকে? আহ, এক সেকেন্ড, যদি বাই এনি চান্স কোনো নাম যদি ঢেকে যায়, 2 মিনিট আমি অফ করছি, একবার একটু দেখে নিন। ঠিক আছে, আই হোপ তোলা হয়ে গেছে, ফাইন। চলো গো। সো এর পরবর্তীকালে আমরা একজনের নাম পাই। এইটা হচ্ছে 1990 থেকে 1933 এর টাইমলাইনের মধ্যে আমি ঘটনাগুলো বলছি। এই যে পার্টিকুলার টাইমলাইনটা, এই পার্টিকুলার টাইমলাইনে কিন্তু ভাইমার রিপাবলিক কিন্তু চলে আসে। সেই সময় জার্মানির যে ডেমোক্রেটিক যে অ্যাপ্রোচ যেটা ছিল, সেই ডেমোক্রেটিক অ্যাপ্রোচে আমাদের গুরুদেব, হ্যাঁ, সেই ভয়ঙ্কর মহাশয়, হ্যাঁ, সে কিন্তু মার্কেটে আসে। অর্থাৎ হিটলার মার্কেটে নেমে আসে। এবং হিটলার যখন পিকচারে এলো, এ কিন্তু সম্পূর্ণ যে সেই সময়কার যে জার্মান অ্যাপ্রোচ বা সেই সময়কার যে তোমার জার্মান নেচারের যে তোমার জায়গাটা, সেই জায়গাটাকে সে তোমার পরিবর্তন করে ফেললো। এবং এই পার্টিকুলার টাইমেই প্রথম আমাদের কিন্তু জন্ম নিল এই উফা। হ্যাঁ, এই উফার যে অ্যাপ্রোচ, এই উফার অ্যাপ্রোচ কিন্তু আমাদের যে জার্মান সিনেমার যে ইতিহাস, তাকে কিন্তু পুরোপুরি দমে কিন্তু সে তোমার বদলে দিল। কেন? কারণ হচ্ছে এইটা যে আমরা যদি দেখি 18ই ডিসেম্বর 1917 এর টাইমলাইনে এই আমাদের ইউনিভার্সিজম ফিল্ম এজি তাকে তৈরি করা হয়। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে না হঠাৎ করে ওই যে বললাম না শুরুতে যে জার্মান সরকারের মনে হলো যে সিনেমার মতো এত সুন্দর একটা মিডিয়ামকে আমরা এইভাবে অবহেলার মধ্যে ফেলে রেখেছি, উই হ্যাভ টু ডু সামথিং। সো সেই পার্টিকুলার জায়গা থেকে কিন্তু উফার কিন্তু জন্ম। এবং উফার এই জন্মের মাধ্যমে শুধু শুধু কিন্তু হয়নি, যত এক্সপ্রেশনিজমের যত আর্টিস্টরা ছিল তারা প্রত্যেকে উফার মধ্যে এলো। এবং প্রথম সময়ে কিন্তু উফাকে আমরা পর্নোগ্রাফিক পিকচার তৈরি করার একটা বড় মাধ্যম হিসেবে দেখেছি। পরবর্তীকালে যখন তাকে সরকার যখন এখানে নিজের প্রতিষ্ঠা বা নিজের বক্তব্য ধরো যখন নাকি প্রকাশ করতে শুরু করলো, বা ধরো নিজের যে এরিয়া অফ আইডিওলজিকে ধরো যখন নাকি গভর্নমেন্ট চাইলো যে না লোকেরা সেটা দেখুক বা লোকেরা সেটা জানুক, সেই পার্টিকুলার টাইমলাইন থেকে কিন্তু উফা মার্কেটে কাজ করে। উফাতে সরি, উফার যে অ্যাপ্রোচ অফ টাইমলাইন, সেই টাইমলাইনে কিন্তু যে অবজারভেশন বা ধরো যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা কিন্তু একটু অন্যরকম ছিল। তার যে ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা একটু আলাদা ছিল। তো উফাতে আমরা কি দেখলাম না, উফাতে যখনই ধরো জার্মান সরকার উফার কনসেপশনের দিকে এলো, তারা কিন্তু সরকারের যে অ্যাপ্রোচগুলো লাইক অ্যাজ আ ওদের যে তোমার পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ হিসেবে উফাকে আনা হলো। তো সরকারের যে তোমার যুদ্ধ মন্ত্রক, বড় বড় যত শিল্প গোষ্ঠী রয়েছে, প্রত্যেকে মিলে টাকা ঢাললো উফার পেছনে। এবং এদের মূল উদ্দেশ্য কি ছিল না, এদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে প্রোপাগান্ডা তৈরি করা। এবং প্রোপাগান্ডা তৈরি করে কি করবে না, দেশের ভেতর ন্যাশনালিজম কনসেপ্টকে তারা বৃদ্ধি করবে। এবং খুব তাড়াতাড়ি উফা কিন্তু ইউরোপের যে তৎকালীন যে এরিয়া ছিল, সেই এরিয়ার মধ্যে কিন্তু একটা খুব বড় জায়গা কিন্তু হয়ে উঠলো। এখানে তোমরা হিটলারের পাশে যাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে সেই ভয়ঙ্কর ব্যক্তি যার নাম হচ্ছে তোমার জোসেফ গোবলস।
ওকে? তো এই গুগলস কিন্তু হিটলারের একমাত্র ডান হাত ছিল যে নাকি তার প্রোপাগান্ডা মিনিস্টার কিন্তু ছিল। যাই হোক, তো উফার যে চলচ্চিত্র তখন যে সময় যা তোমার তৈরি হয়েছে, যেমন তোমার ফ্রিজ ল্যাং এর 'মেট্রোপলিস'। আমি এখানে এফ.ডব্লিউ. মুরনের 'সানরাইজ' নিয়ে আমি কথা বলছি না। কারণ 'সানরাইজকে' নিয়ে আরো অন্য একটা জায়গায় আলোচনা আমরা করব। বাট দ্য ফ্যাক্ট অফ অবজারভেশনস যদি আমরা তোমার দেখি, তো সেখানে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে উফার যে সিনেমা যেগুলো ছিল সেখানে যে সমস্ত পরিচালকেরা কাজ করেছে বা ধরো যে সমস্ত লোকেরা তাতে অভিনয় করেছে, তারা কিন্তু প্রত্যেকেই তৎকালীন সময়ে যে দেশের ভেতরে যাতে নিজেদের একটা অবজারভেশনস যেন আসে, সেই জিনিসটার উপর তারা কাজ করতে চায়। এবং তুমি যদি 'মেট্রোপলিস' যদি তুমি দেখো, 'মেট্রোপলিস' কিন্তু সেই যুগের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট সাই-ফাই এর অ্যাপ্রোচ গুলোর ক্ষেত্রে কিন্তু তারা আসে। তো 1933 টাইমলাইনে নাৎসি জার্মানিরা এদের ক্ষমতায় তোমার চলে আসে, যদিও তার আগের থেকেই এরা কাজকর্ম করছিল। কিন্তু এই টাইমটাতে তাদের বাড়াবাড়িটা বেড়ে যায় এবং হিটলার এবং জোসেফ গোবেলসকে তারা এটা বোঝে যে আমাকে যদি নিজের আইডেন্টিটিটাকে যদি এখন আমাকে শক্তপোক্ত করতে হয়, তাহলে উফার মতো মিডিয়ামকে আমাকে ব্যবহার করতে হবে। এবং এই উফার মিডিয়ামই কিন্তু হয়ে উঠলো নাৎসি প্রোপাগ্যান্ডার একটা তোমার খুব বড় অ্যাপ্রোচ অফ মিডিয়াম। তো 1933 তে যে তোমার পাবলিক আ তোমার আরে ওই জায়গাটার নাম ছিল হচ্ছে গিয়ে তোমার একটা তোমার ডিপার্টমেন্ট এরা তৈরি করে। হ্যাঁ, আ পাবলিক এন্ড তোমার আরে নামটা ভুলে গেলাম যা সরি।